আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, একবার ভাবুন তো, একদম আধুনিক জ্যোতির্বিদ্যা আর সেই সপ্তম শতাব্দীর প্রাচীন কিছু টেক্সট, এই দুটোর মধ্যে যদি সত্যিই চমৎকার কিছু মিল পাওয়া যায়, কেমন হবে ব্যাপারটা? হ্যাঁ, আজ ঠিক এমনই কিছু সোর্স বা উৎস নিয়ে কথা বলবো যেখানে ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের মতো বিশাল মহাজাগতিক বস্তুর সাথে ১৪০০ বছরের পুরনো কিছু শব্দের অবিশ্বাস্য মিল নিরপেক্ষভাবে তুলে ধরা হয়েছে। তো শুরু করা যাক। আজকের এই আয়োজনের মূল রূপরেখাটা খুব সংক্ষেপে বলে নিচ্ছি। আমরা আধুনিক ব্ল্যাক হোল দিয়ে শুরু করব, এরপর প্রাচীন ভাষার সাথে এর মিল, নক্ষত্রের পতন, বেশ ইন্টারেস্টিং একটি বিষয়, ইনফরমেশন প্যারাডক্স এবং সবশেষে সাম্প্রতিক কিছু মহাজাগতিক আবিষ্কার নিয়ে কথা বলবো। তো প্রথম পর্ব, আধুনিক ব্ল্যাক হোল এবং এর বৈজ্ঞানিক ভিত্তি স্থাপন। আর ঠিক এখানেই সোর্সগুলোতে উল্লেখ করা মূল রহস্যটা আমাদের সামনে এসে পড়ে। টেলিস্কোপ আবিষ্কারেরও বহু আগে ১৪০০ বছরেরও বেশি পুরনো একটি টেক্সট কিভাবে একদম অদৃশ্য আর তীব্র গতিতে ছুটে চলা মহাজাগতিক বস্তুর এত নিখুঁত বর্ণনা দিতে পারে। এখন ব্ল্যাক হোল জিনিসটা আসলে কি? সোর্সগুলো বলছে বৈজ্ঞানিকভাবে এটি স্পেস টাইম বা স্থানকালের এমন একটা অঞ্চল যার মহাকর্ষীয় টান এতই বেশি যে সেখান থেকে আলো পর্যন্ত বেরিয়ে আসতে পারে না। বিশাল কোনো নক্ষত্র যখন ধ্বংস হয়ে যায় তখন এর কেন্দ্রে অসীম ঘনত্ব আর শূন্য আয়তন তৈরি হয়, আর এই পুরো বিষয়টা লুকিয়ে থাকে ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্তের ঠিক আড়ালে। অবশ্য আধুনিক বিজ্ঞান কিন্তু রাতারাতি এই পর্যায়ে আসেনি। ১৯১৫ সালে বিজ্ঞানী শোয়ার্টশাইল্ডের সেই বিখ্যাত গাণিতিক সমাধান থেকে এর শুরু। এরপর অনেকটা সময় পেরিয়ে ২০১৫ সালে লাইগো যখন স্পেস টাইমের তরঙ্গ শনাক্ত করল, আর সবচেয়ে বড় ব্রেকথ্রুটা এলো ২০১৯ সালে যখন ইভেন্ট হরাইজন টেলিস্কোপ M87 গ্যালাক্সিতে প্রথমবারের মতো একটি ব্ল্যাক হোলের ছায়াছবি তুলতে সক্ষম হল। মানে রীতিমতো যুগান্তকারী ব্যাপার। এবার চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, পিছিয়ে যাওয়া, চলা এবং লুকিয়ে পড়া। মূলত আমরা এখন কিছু ভাষাগত মিল দেখব। এই স্লাইডের বিষয়টা আসলেই খুব চমকপ্রদ। সোর্সগুলো প্রাচীন টেক্সটের একটি নির্দিষ্ট বর্ণনার উপর জোর দিচ্ছে। সূরা আত-তাকবীরের ১৫ ও ১৬ নম্বর আয়াত, এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে, অতঃপর আমি শপথ করছি পিছিয়ে যাওয়া নক্ষত্ররাজির, যারা দ্রুত চলে এরপর লুকিয়ে পড়ে। খেয়াল করে দেখুন, এমন মহাজাগতিক বস্তুর কথা বলা হচ্ছে যেগুলো পিছিয়ে যায়, তীব্র গতিতে চলে, আর তারপর সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। ভাষাবিদরা এই আয়াতে থাকা আল খুন্নাস শব্দটিকে বেশ গভীরভাবে বিশ্লেষণ করেছেন। বিভিন্ন পণ্ডিত এর অনুবাদ করেছেন এমন বস্তু হিসেবে যা সরে যায়, পিছিয়ে যায় বা একেবারে দৃষ্টির আড়ালে অদৃশ্য হয়ে যায়। মানে সাধারণ নক্ষত্রের মতো আকাশে স্থিরভাবে জ্বলে থাকা কোনো আলো কিন্তু নয় এগুলো, বরং এদের আচরণ বেশ অদ্ভুত। যেমন ধরুন, পিকথলের বিখ্যাত অনুবাদটি দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। তিনি একে পিছিয়ে যাওয়া নক্ষত্র বা রিট্রিটিং স্টার্স হিসেবে উল্লেখ করেছেন। সোর্সগুলো বলছে এই প্রাচীন ধারণাটি সেই সময়ের মানুষের চিরাচরিত ধারণার পুরোপুরি উল্টো ছিল, কারণ তখন সবাই ভাবত নক্ষত্র মানেই আকাশে স্থির হয়ে থাকা চিরস্থায়ী আলো। আর এই বিষয়টি আধুনিক বিজ্ঞানের সাথে অদ্ভুত একটা তুলনার সুযোগ করে দিচ্ছে। একদিকে রয়েছে আধুনিক বিজ্ঞানের ব্ল্যাক হোল, যা মূলত অদৃশ্য, চলমান ভর। অন্যদিকে রয়েছে সেই প্রাচীন ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ যেখানে মহাশূন্যে দ্রুতগতিতে চলা, অদৃশ্য হওয়া এবং পুরোপুরি লুকিয়ে পড়া, এই তিনটি সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। দুটো বিষয় পাশাপাশি রাখলে মিলগুলো সত্যিই বেশ ভাবিয়ে তোলে। এবার আমরা তৃতীয় পর্বে প্রবেশ করছি, নক্ষত্রের পতন এবং ধ্বংসস্তূপ, অর্থাৎ ধ্বংসের পদার্থবিদ্যা। মহাশূন্যে এই ধ্বংসের মেকানিজমটা কিন্তু চরম ধ্বংসাত্মক। বিশাল ভরের কোনো নক্ষত্রের হাইড্রোজেন জ্বালানি যখন ফুরিয়ে যায়, তখন স্টেলার নিউক্লিয়াস সিনথেসিস প্রক্রিয়ায় হিলিয়াম মিলে আরও ভারী মৌল তৈরি করতে শুরু করে। এক পর্যায়ে নক্ষত্রের কেন্দ্র বা কোর নিজের মহাকর্ষের প্রচণ্ড চাপেই হুড়মুড় করে ধসে পড়ে আর জন্ম নেয় অসীম ঘনত্বের একটি জায়গা। এই ধ্বংসস্তূপ থেকেই আসলে তৈরি হয় ব্ল্যাক হোল। এখন সোর্সগুলো থেকে নিরপেক্ষভাবে দেখলে দেখা যায় তারা এই ব্ল্যাক হোল তৈরির মেকানিজম বা নক্ষত্রের পতনের সাথে সূরা আল ওয়াকিয়ার একটি আয়াতের সরাসরি সম্পর্ক টানছে। আয়াতটিতে স্পষ্টভাবে শপথ করা হয়েছে নক্ষত্রসমূহের পতনের স্থানের, অর্থাৎ ঠিক সেই সুনির্দিষ্ট জায়গাটির কথা বলা হচ্ছে যেখানে একটি বিশাল নক্ষত্র ধ্বংসস্তূপে পরিণত হয়। সোর্সগুলোর ব্যাখ্যা অনুযায়ী এখানে ব্যবহৃত আরবি শব্দগুলো ধ্বংসের একটি নির্দিষ্ট স্থান আর সময়কে নির্দেশ করে। শুধু তাই নয়, আয়াতে থাকা যদি তোমরা জানতে কথাটিকে তারা ব্যাখ্যা করছে একটি চরম মহাজাগতিক সীমানা হিসাবে। আধুনিক বিজ্ঞানের ভাষায় যাকে আমরা বলি ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত, এমন এক সীমানা যেটা পার হলে কোনো তথ্যই আর বাইরে আসতে পারে না। চলে এলাম চতুর্থ অংশে, ইনফরমেশন প্যারাডক্স এবং বস্তুর সংরক্ষণ।
তো সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা হলো এখানকার এই মিলটা। তাত্ত্বিক পদার্থবিদ স্টিফেন হকিং দেখিয়েছিলেন যে ব্ল্যাক হোল থেকে এক ধরনের বিকিরণ বের হয়, মানে ব্ল্যাক হোলও ধীরে ধীরে ভর হারায়। এটা একটা বড় সূত্র দেয় যে ব্ল্যাক হোলের ঘিলে ফেলা তথ্যগুলো আসলে চিরতরে হারিয়ে যায় না। সোর্সগুলো তথ্যের এই ভৌত সংরক্ষণশীলতাকে একটি ঐশ্বরিক গুণ আল হাফিজ বা সংরক্ষণকারীর সাথে যুক্ত করছে, যার মানে দাঁড়ায় মহাজাগতিক মেমোরি বা স্মৃতিতে কোনো কিছুই আসলে হারিয়ে যাওয়ার নয়। আর এই যুক্তির সপক্ষে সোর্সগুলো আরেকটি সুনির্দিষ্ট রেফারেন্স তুলে ধরে, যেখানে বলা হচ্ছে আকাশ ও পৃথিবীর এমন কোনো গোপনীয় বিষয় নেই যা এক স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই। তারা যুক্তি দেখায় যে বিশাল এক নক্ষত্রের জন্ম থেকে শুরু করে সিঙ্গুলারিটিতে তার সে ভয়ঙ্কর পতন, মহাবিশ্বের এই প্রতিটি ভৌত অবস্থায় আসলে চিরকাল রেকর্ডের থাকে, কোনো অবস্থায় পুরোপুরি মুছে যায় না। এবার চলুন আজকের আয়োজনের শেষ পর্বে ঢোকা যাক। সাম্প্রতিক মহাজাগতিক আবিষ্কার যা আমাদের জানাশোনার সীমানাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করছে। স্ক্রিনের এই বিশাল সংখ্যাটা একটু খেয়াল করুন। 225 সৌরভর, মানে সূর্যের ভরের 225 গুণ। 2023 সালের শেষের দিকে লাইগো এই অভাবনীয় ভরের একটা ব্ল্যাক হোল শনাক্ত করে। দুটো ব্ল্যাক হোলের মিলনের ফলে এত বিশাল একটা ব্ল্যাক হোল তৈরি হয়েছে যে নক্ষত্র বিবর্তনের প্রচলিত বৈজ্ঞানিক মডেলগুলো এখন প্রশ্নের মুখে পড়ে গেছে। মহাকর্ষীয় তরঙ্গ শনাক্তকরণের একেবারে শেষ সীমানায় দাঁড়িয়ে আছি আমরা। আর এই সংখ্যাটাও দেখুন, 57 কোটি বছর। বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের মাত্র 57 কোটি বছর পর জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এমন একটি অতি বিশাল বা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল খুঁজে পেয়েছে যা অবিশ্বাস্য দ্রুত গতিতে বড় হচ্ছে। মহাবিশ্বের একদম শুরুর দিকে একটি ব্ল্যাক হোল ঠিক কতটা দ্রুত বড় হতে পারে, এই আবিষ্কার যেন সেই ধারণাকেই পুরোপুরি পাল্টে দিয়েছে। তো এই সব কিছু মিলিয়ে আজকের আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা। ইভেন্ট হরাইজনের সেই নিখুঁত আর কঠোর পদার্থবিজ্ঞান থেকে শুরু করে প্রাচীন টেক্সটের পিছিয়ে পড়া, দ্রুতগামী এবং লুকিয়ে পড়া নক্ষত্রের বর্ণনা, সোর্সগুলো খুব নিরপেক্ষভাবেই চমৎকার একটি প্যারালাল বা সমান্তরাল সম্পর্ক আমাদের সামনে তুলে ধরেছে। বিজ্ঞান যত গভীরে যাচ্ছে, মহাবিশ্বের এই অদৃশ্য দানবদের নিয়ে রহস্য যেন ততই বাড়ছে, আর সাথে সাথে এই প্রশ্নটাও ভাবিয়ে তুলছে, সপ্তম শতাব্দীর কিছু শব্দ কিভাবে আজকের আধুনিক জ্যোতির্পদার্থবিদ্যার এত কাছাকাছি যেতে পারল। আসলেই ভাবার মতো বিষয়, তাই না? আজকের এই আয়োজনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।